হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অসম্ভব সুন্দর হতে চলেছে। তো এই ড্রামাটি 2024 সালে 16 মার্চ রিলিজ হয়েছে। ড্রামাটিতে মোট 26টি এপিসোড রয়েছে। আর এই ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার হলো লিন জিন ই, আর এই ড্রামার প্রধান মেল ক্যারেক্টার জেরোম ডেং। ড্রামাটিতে আমরা একটি ডেমন লর্ড ও একটি সাধারণ মেয়ের ভালোবাসার গল্প জানতে চলেছি। এই ড্রামাটিতে আমাদের বলা হয়েছে যে ডেমন লর্ড একদিন একটি মেয়ের পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, আর ওই দিন সে মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটি তার পরিবারকে বাঁচানোর জন্য 300 বছর পূর্বে চলে যায়। আর সে যখন 300 বছর পূর্বে চলে যায় তখন সেই দুর্ভাগ্যক্রমে মুতিং নামের একটি ছেলেকে রক্ষা করেছিল। আর পরবর্তীতে সে জানতে পারে যে সেই মুতিং ছেলেটি সেই ডেমন লর্ড, যেটার জন্য সে তাকে মারারও অনেক চেষ্টা করে। তবে পরবর্তীতে তাদের জীবনে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর তারা কি এক হতে পেরেছিল? তারা কি একে অন্যকে মেনে নিয়েছিল? তো চলো আমরা সবাই একসাথে জেনে আসি গল্পটি। ড্রামাটির শুরুতেই আমরা দেখতে পাই যে একটি ছেলেকে অনেকগুলো সৈন্য ঘিরে রেখেছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে তাকে বাঁচাতে। মেয়েটি তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। আর তারা যখন তাদেরকে মারতেই যাবে তখনই সেই ছেলেটি সকল সৈন্যদের মেরে ফেলে। আর তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা গোসল করছিল। আসলে এটি তারই স্বপ্ন ছিল। মেয়েটি বলে যে আমি সব সময় কেন যে একই স্বপ্ন দেখি, কিন্তু আমি আমার স্বপ্নের মানুষদের চেহারা ভালোভাবে মনে রাখতে পারি না। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দুটি দাসী আসে, আর তারা এসে তাকে বিয়ের কাপড় দিয়ে যায়। আসলে আজ এই মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটির নাম হ্যান লু, আমরা তাকে হ্যান বলেই ডাকবো। তখন সে বাথটাব থেকে বের হয় আর সেই বিয়ের কাপড় পরে নেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যার সাথে কিনা হ্যানের বিয়ে হচ্ছিল। ছেলেটি এসে তার বাবাকে বলছিল যে আমি এই বিয়ে করতে চাই না। তখন ছেলেটির বাবা বলে যে এটি তোমার নিজের ভালোর জন্য। আমি যখন 100 বছর আগে ঝাউলুকে দত্তক নিয়েছিলাম তখন আমি তার শরীরে সেন্ট গার্ল সোল খুঁজে পেয়েছি, মানে হচ্ছে সাধু মেয়ের আত্মা। এটি তোমাকে তোমার হৃদয় সারাতে সাহায্য করবে। তখন ছেলেটি বলে যে যাই হোক, কিন্তু আমি তো তাকে মোটেও পছন্দ করি না। তো এই ছেলেটির নাম ছিল ইউনশি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে বলছিল যে সে আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কোনো যায় আসে না। আমার কাছে প্রেমিক বিষের জোড়া রয়েছে যেটির জন্য সে প্রতিদিন আমার দিকে মনোযোগ দিবে। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে একটি মহিলা চলে আসে। সে হ্যানকে বলছিল যে তুমি কিভাবে ইউনশিকে বিয়ে করতে প্রলুব্ধ করলে। তখন হ্যান বলে যে আমি তো ইউনশিকে কোনো বিভ্রান্ত করিনি। তখন মহিলাটি হ্যানের গলা টিপে ধরে আর তাকে বলে যে আজ আমি তোমার মোহনীয় মুখ নষ্ট করে দিব। এই কথা বলে সে যখন তার দিকে আক্রমণ করতেই যাবে তখনই হ্যান তার উপরে আক্রমণ করে দেয়, আর উল্টো হ্যানই তার গলা টিপে ধরে। আর হ্যান যখন মহিলাটিকে চড় মারতে যাবে তখনই তার দাসী তাকে থামিয়ে দেয়, যেটাতে হ্যান তাকে চড় মারে। আর তখন মহিলাটি সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন হ্যান মনে মনে বলে যে তার মানে শয়তান লুকিয়ে আছে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। যাই হোক, 300 বছর আগে সরলেস ভ্যালি এখনো জীবিত রয়েছে, তার মানে ইউনশিও এখনো জীবিত। আমি আবারও সেই ঘটনা ঘটতে দিব না। তখন হ্যান মতিনকে বলে যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই আমি এখন তোমাকে আর দেখতে চাই না। এই কথা বলে সে যখন চলে যাচ্ছিল তখন মতিন তাকে তার কাছে টেনে নেয়। তখন মতিন হ্যানকে বলে যে তুমি এই জায়গাকে কি মনে করো? যখন যার খুশি সে আসবে আর যার খুশি সে চলে যাবে। তোমার পরিচয় পরিষ্কার হওয়ার আগে তুমি এখানেই থাকো। তো এরপরে রাতে হ্যান মতিনকে অজ্ঞান করে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে আসে আর সে সরলেস ভ্যালিতে চলে আসে, যেখানে আমরা ইউনশিকে দেখতে পাই যে কিনা প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়, যেটা দেখে হ্যান তাড়াতাড়ি করে তার কাছে যায়। আসলে ইউনশির ছোটবেলা থেকেই তার এই হৃদয়ের রোগ ছিল, আর যেটা তো হ্যান আগে থেকে জানতো। হ্যান তাকে সাহায্য করে, যেটাতে ইউনশি ভালো হয়ে যায়। আর ইউনশিকে জীবিত দেখে হ্যান অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে তাকে জড়িয়ে ধরে। তখন ইউনশি মনে মনে বলে যে কোনো মেয়েই তো আমার কাছে এভাবে আসতে সাহস পায়নি। তখন হ্যান ইউনশিকে বলে যে আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমার নিয়তি। তখন ইউনশি মনে মনে বলে যে এই মেয়েটি দেখছি খুব স্পেশাল। তখন ইউনশি হ্যানকে বলে যে তুমি মনে হয় মজা করছো আমার সাথে, তাই না? তুমি আর আমি একে অপরকে তো চিনি না, তাই আমাদের কোনো ভাগ্য নেই। তো এরপরে সেখানে ইউনশির ভাইয়েরা চলে আসে, তারা এসে ইউনশিকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সেখানে একটি মহিলা আসে যে কিনা হ্যানকে এসে আঘাত করে। সেই হ্যানকে বলে যে সে সরলেস ভ্যালিতে আসার সাহস কিভাবে করলো।
এমনকি সে ইউনশিকেও উপলব্ধি করার চেষ্টা করছে। এটা বলে যে তুমি আমাকে চেনো, আর তখন হ্যান বলে যে আমি তো শুধুমাত্র তোমার চেহারা না, তোমার ছাইকেও চিনতে পারবো। এই কথা শুনে ইউএং চাবুক দিয়ে হ্যানের গলা টিপে ধরে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখে যে হ্যানের কোনো ব্যথাই হচ্ছে না, যেটা দেখে ইউএং তো অনেক অবাক হয়ে যায়। আর যখন হ্যানের কোনো ব্যথা হচ্ছিল না, তখন ইউএং আরো বেশি পাওয়ার ইউজ করছিল, কিন্তু তারপরেও তার কিচ্ছু হচ্ছিল না। অন্যদিকে এসেই হ্যানকে বলে যে তুমি কে, যে কিনা আমাদের গোত্রে এইভাবে চলে আসলে। আর তখন সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানের মা মুতিংকে দেখে অনেক চিন্তা করছিল। মুতিং এর মা মুতিংকে বলে যে তোমার এমন অবস্থা কিভাবে হলো। এই কথা বলে মুতিং এর মা মুতিং এর শরীর চেক করে, যেটাতে সে জানতে পারে যে মুতিং এর সাথে এই ঘটনা ঘটার কারণে মুতিং এর শরীরে নেদার ফায়ারের সূত্রপাত ঘটে, যেটাতে মুতিং আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এটা মুতিং এর মা কাউকে বুঝতে দেয় না। আর তখন মুতিং এর মা মন খারাপ করে হ্যানকে বলে যে তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা, এখন থেকে তুমি সব সময় মুতিং এর কাছে থাকবে, কোথাও যাবে না। আর এটাতে হ্যান বলে যে এটা সব আমার দোষ, আমি এখন থেকে কোথাও যাব না, আমি কথা দিলাম। তো এখানে মুতিং এর মা হ্যানকে বোঝাচ্ছিল যে মুতিং গুরুতর আহত, কিন্তু আসলে মুতিং এর কিছুই হয়েছিল না। অন্যদিকে মুতিংও একটু অসুস্থ হওয়ার অভিনয় করে, আর সে হ্যানকে দিয়ে তার সেবা করিয়ে নেয়। এর পরের দৃশ্যে হ্যানকে আমরা বসে থাকতে দেখতে পাই। তখন সেখানে মুতিং চলে আসে। মুতিং হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন। তখন হ্যান বলে যে আমি লিনফাং জোনকে খোঁজার জন্য এসেছি। তখন মুতিং বলে যে তুমি তাকে কেন খুঁজছো। তখন হ্যান বলে যে আমি শুনেছি সে নাকি অনেক সুনাম অর্জন করেছে, তাই আমি তাকে দেখতে চাই। তখন মুতিং এই কথা শুনে বলে যে তাহলে আমি তোমার জন্য তাকে খুঁজে বের করব। এই কথা বলে মুতিং হ্যানের অনেক কাছে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যানের সাথে মুতিং এর আঙ্কেলের দেখা হয়। তখন মুতিং এর আঙ্কেল হ্যানকে জিজ্ঞাসা করে যে শুনলাম তোমাকে নাকি অপহরণ করা হয়েছিল, তো মুতিং তোমাকে কিভাবে বাঁচালো, সে এখন কেমন আছে। তখন হ্যান বলে যে এটা তো শুধুমাত্র ছোটখাটো চোর, আক্রমণ করার আগেই সে পালিয়ে যায়, তাই আমাদের কিছুই করা লাগেনি। এই কথা শুনে মুতিং এর আঙ্কেল বলে যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, সত্য কথা বলো। এই কথা বলে সে হ্যানের উপরে আক্রমণ করে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, সে যখন বসেছিল তখনই হঠাৎ করে তার গলায় ব্যথা অনুভব শুরু হয়ে যায়। তোমরা তো জানোই যে হ্যানকে যে আঘাতি করা হোক না কেন সেটা তো মুতিংকেই লাগতো। তো তখন এটা বুঝতে পেরে মুতিং তাড়াতাড়ি করে হ্যানের কাছে চলে আসে। হ্যানের কাছে এসে সে তার আঙ্কেলকে বলে যে আপনি এটা কি করছেন। আর এই কথা বলে মুতিং তার আঙ্কেলকে একটি ম্যাজিক দেখায়, আর সেখান থেকে চলে আসে। এটা দেখে মুতিং এর আঙ্কেল বলে যে মুতিংকে তো আলাদা লাগছে, আর এটা অনেক সন্দেহজনক। তো অন্যদিকে মুতিংকে দেখতে পাই সে হ্যানকে বলছিল যে তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি কোথাও যাবে না, তাহলে এটা কি। তখন হ্যান বলে যে আমি আসলে ওই দিনকার ব্যাপারটা তদন্ত করতে চাচ্ছিলাম। তখন মুতিং বলে যে কি ইউনশির বাড়িতে গিয়ে তদন্ত করতে চাচ্ছিলে। আসলে হ্যান তদন্তের বাহানা করে ইউনশির বাসায় গিয়েছিল। তখন মুতিং হ্যানকে বলে যে যদি তুমি লিনফাং জোনকে এখনো দেখতে চাও তাহলে তুমি এখানেই থাকো, আর বাকিটা তোমার স্বামীর উপর ছেড়ে দাও। তো এরপরে মুতিং চলে আসে ইউনশির কাছে। সেই ইউনশিকে এসে বলে যে তুমি কি হ্যানকে কিডন্যাপ করেছিলে। তখন ইউনশি বলে যে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তখন মুতিং ইউনশিকে বলে যে আমি যদি জানতে পারি যে তুমি তাদের সাথে জড়িত ছিলে তাহলে আমি তোমার পুরো ভ্যালিকেই ধ্বংস করে দিব। এই কথা বলে মুতিং সেখান থেকে চলে আসে। মুতিং আসার পরে হ্যান মুতিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি ইউনশির সাথে দেখা করেছিলে, সে কি আমার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তখন মুতিং কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হ্যান তাকে বলে যে তুমি তো আমার কথার উত্তর দিলে না। তখন মুতিং আবারও হ্যানের কাছে আসে আর তাকে বলে যে তুমি আমার আর আমার সামনে অন্য কারোর কথা বলবে না। অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখতে পাই, সে হ্যানের দাসীকে শাস্তি দিচ্ছিল। ল্যান্সি হ্যানের দাসীকে বলে যে তুমি হ্যানের দাসী, এটাই তোমার দোষ, এই কারণেই তুমি আজকে শাস্তি পাচ্ছ। ল্যান্সি যখন হ্যানের দাসীকে শাস্তি দিচ্ছিল তখনই সেখানে হ্যান চলে আসে। হ্যান এসে তার দাসীকে ঠিক করে আর ল্যান্সিকেও তার জবাব দেয়। এর স্ত্রী অভ্যস্ত নয়। মুতিং যখন হ্যানকে তার স্ত্রী বলে তখন এই কথা শুনে লি ইউয়ান অনেক অবাক হয়ে যায়। সে বলে যে সে তোমার স্ত্রী। তখন মুতিং হ্যানকে বলে যে মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো ওখানে যাই। এই কথা বলে হ্যানকে নিয়ে চলে আসে। এরপরে আমরা তাদের চারজনকে একসাথে খাবার টেবিলে দেখতে পাই। সেখানে মুতিং এর মাও ছিল। তো সেখানে হ্যানকে মুতিং এর সাথে দেখে লি ইউয়ানের অনেক খারাপ লাগছিল, তার চেহারার দিকে তো তাকানোই যাচ্ছিল না। এরপরে হ্যান সবাইকে খাবার সার্ভ করতে থাকে। তো এরপরে লি ইউয়ান সেখান থেকে রেগে চলে আসে। তো এরপরে লি ইউয়ান তার বাবার কাছে আসে, আর তখন লি ইউয়ানের বাবা অর্থাৎ মুতিং এর আঙ্কেল লি ইউয়ানকে বলে যে আমি চাই যে তুমি আমার সিংহাসনে বসো, অর্থাৎ তুমি সম্রাট হও, আমি চাই না যে মুতিং এই জায়গাটি দখল করুক। তখন লি ইউয়ান বলে যে বাবা আমার তো সিংহাসনে কোনো আগ্রহ নেই। তখন লি ইউয়ানের বাবা বলে যে আমি চাই না যে সিংহাসন কোনো রাক্ষসের হাতে চলে যাক, আর যদি এটি মুতিং এর হাতে চলে যায় তাহলে আমাদের পরিবারে কি হবে ভাবো। তখন লি ইউয়ান বলে যে আমার তো কোনো মহান উদ্দেশ্য নেই, আমি সম্রাট হতে চাই না। এই কথা শুনে লি ইউয়ানের বাবা তো অনেক রেগে যায়, সে লি ইউয়ানকে আঘাত করে আর তার বাবা লি ইউয়ানকে বলে যে
আমি চাই যে তুমি আমার সব কথা শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটাতে আমি তোমাকে শাস্তি দিব। এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হ্যানের দাসী এসে হ্যানকে বলে যে মুতিং এর আঙ্কেল তার ছেলে অর্থাৎ লিওয়ানকে মেরেছে। এই কথা শুনে হ্যানের মনে পড়ে যে লিওয়ান তো তার জন্য ফুল এনেছিল, এখন যেহেতু সে বিপদে পড়েছে তাহলে সে তাকে সাহায্য করবে। আর তখন হ্যান সিদ্ধান্ত নেয় যে সে লিওয়ানের জন্য মেডিসিন নিয়ে যাবে। পরবর্তী সিনেমা দেখতে পাই যে হ্যান লিওয়ানকে ওষুধ দিতে চলে আসে। হ্যান লিওয়ানকে তাকে ফুল দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন হ্যান বলে যে তোমার আঘাত কোথায়, আমাকে বলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। হ্যান যখনই ওষুধ লাগিয়ে দিতে যাবে তখন সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন হ্যান বলে যে লিওয়ান অনেক আহত, তাই আমি তাকে ওষুধ দিতে এসেছি। তখন মুতিং হ্যানকে তার কাছে টেনে নেয়। আমাকে বলছিল যে তোমাকে তো অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়নি, আর তোমাকে তো তাদের দিকে তাকানোর অনুমতিও দেওয়া হয়নি, আর তাদেরকে কিছু পাঠানোর অনুমতিও তোমাকে দেওয়া হয়নি। আর একবার এই কাজ করলে আমি তোমাকে প্রতি রাতে শাস্তি দিব। এই কথা বলে মুতিং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা মুতিং এর মাকে দেখতে পাই। সে একটি মিটিং ডেকেছিল আর সে সবাইকে বলে যে এখন সময় হয়েছে মুতিংকে ক্রাউন প্রিন্স বানানোর। তার বাবা তাকে আগে ক্রাউন প্রিন্স হওয়ার কথা বলে গিয়েছিলেন। তখন মুতিং এর আঙ্কেল মুতিং এর মাকে বলে যে আপনি এই বিষয়ে একটু আমাদের বেশি চাপ দিচ্ছেন না। তখন মুতিং এর মা বলে যে আমি আপনাদের এখানে আলোচনা করতে ডাকিনি, আমি আপনাদের এই নোটিশটি শোনানোর জন্য ডেকেছি। আপনার কি কোনো আপত্তি আছে? তখন মুতিং এর আঙ্কেল বলে যে না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ক্রাউন প্রিন্স হতে হলে কিছু নিয়ম রয়েছে। যদি মুতিং একজন সাধারণ মানুষ হিসেবে থাকে তাহলে তার বউ বিদেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি সিংহাসন দখল করতে চায় তাহলে তার স্ত্রী অবশ্যই দেশীয় হতে হবে। আর একজন বহিরাগত হিসাবে যদি সে প্রধানের স্ত্রী হওয়ার চেষ্টা করে তাহলে আপনাকে পরীক্ষা করতে হবে। আসলে মুতিং এর আঙ্কেল বুঝাতে চাচ্ছিল যে তাদের একটি নিয়ম রয়েছে, যে নিয়মে যে ক্রাউন প্রিন্স হবে তার স্ত্রীকেও দেশীয় হতে হবে, অর্থাৎ তাদের এলাকারই হতে হবে। অন্য কোনো এলাকার হলে সেই মেয়েকে পরীক্ষা করা হবে। তো তারা যখন সে কথা বলছিল তখন সেখানে মুতিং চলে আসে। তখন মুতিং তার আঙ্কেলকে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি নিয়ম মেনেই চলবো, কিন্তু আমার কাজে কেউ হস্তক্ষেপ করলে আমাকে যেন দোষারোপ করা না হয়। তখন মুতিং এর আঙ্কেল বলে যে ঠিক আছে, আমি অপেক্ষা করে দেখবো। এই কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। আর মুতিং এর কথায় আমরা বুঝতে পারলাম যে সে যে নিয়ম মানার কথা বলেছে, অর্থাৎ হ্যানকে পরীক্ষা দিতে হবে। তখন মুতিং এর মা এসে মুতিংকে বলে যে তুমি তোমার বউকে মৃত্যুতে পাঠাচ্ছ কেন? তখন মুতিং বলে যে তুমি চিন্তা করো না মা, আমি জানি যে আমি কি করছি। এর পরের দৃশ্যে আমরা মুতিং আর হ্যানকে একসাথে দেখতে পাই। হ্যান মুতিংকে বলছিল যে তুমি কি ক্রাউন প্রিন্স হতে চাও? তখন মুতিং হ্যানকে বলে যে তুমি কি করতে চাও, তুমি কি এই পরীক্ষা দিতে পারবে? তখন হ্যান মনে মনে বলে যে আমার লিনফ্যাং জুনকে খুঁজতে হলে এখানে থাকতে হবে, আর আমার মুতিংকে বাঁচানোর জন্য তো অনেক ক্ষমতা রয়েছে। তাহলে তুমি মনে মনে বলে যে আমি যতক্ষণ এখানে আছি তোমার কিচ্ছুই হবে না। অন্যদিকে লিওয়ানও তার বোনের কাছ থেকে জানতে পারে যে হ্যানকে পরীক্ষা দিতে হবে। এটা জেনে সেও অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ল্যান্সি তার ভাইকে বলে যে যদি হ্যান মারা যায় তাহলে তো আমি তাকে বিয়ে করার একটি সুযোগ পেয়ে যাব। এই কথা বলে সে হাসতে থাকে। এরপর আমরা হ্যানকে দেখতে পাই, তাকে পরীক্ষায় পাঠানো হয়েছিল। তখন সেখানে লিওয়ান চলে আসে। লিওয়ান এসে হ্যানকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে হ্যানকে বলে যে তুমি কি জানো যে এই 7টি আত্মা হত্যাকারী তীর কতটা শক্তিশালী? এই কথা বলে লিওয়ান যখনই তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেখানে লিওয়ানের বাবারা চলে আসে আর ধরে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে বসে বসে মুতিং এর মায়ের কথা ভাবছিল। মুতিং এর মা তাকে বলেছিল যে তুমি কি সেই জায়গা জানো, তুমি কি সেই পরীক্ষা পাশ করতে পারবে? তখন হ্যান বলে যে আপনি চিন্তা করবেন না, আমি পারবো। তখন এই কথা শুনে মুতিং এর মা হ্যানকে বলেছিল যে তুমি সত্যি মুতিংকে অনেক ভালোবাসো, যার জন্য তুমি তোমার জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারো। এই কথা মনে করার পরে হ্যানের মনে পড়ে যে মুতিং কিভাবে তাকে বাঁচিয়েছিল। এই কথাগুলো ভাবার পরে হ্যান বলে যে যদিও মুতিং আমার কাছে অনেক ভালো, কিন্তু আমি ইউনশিকেও তো হতাশ করতে পারি না। আমি শুধু চেয়েছিলাম যে মুতিং আমাকে লিনফ্যাং জুনকে খুঁজে পেতে সাহায্য করবে। হ্যাঁ, এটাই ঠিক। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। লিওয়ানের বাবা তাকে বলছিল যে লিওয়ান তুমি আমাকে হতাশ করেছো। তখন লিওয়ান তার বাবাকে বলে যে সে তো একজন সাধারণ নারী, তুমি কেন তার সাথে এমন নিষ্ঠুর আচরণ করবে? তখন লিওয়ানের বাবা লিওয়ানকে বলে যে তুমি কখন একটি অচেনা মেয়ের প্রতি এত আগ্রহী হয়ে গেলে, আর তুমি এমন বোকামি করতে পারলে? তখন লিওয়ান বলে যে তাহলে আমাকে তুমি একটা সোল বিভাজন পিল দাও, তুমি যদি আমাকে এই ওষুধ দিতে পারো তাহলে আমি তোমার সব কথা শুনবো। এই কথা শুনে লিওয়ানের বাবা তো অনেক রেগে যায়। সে লিওয়ানকে একটু
চড় মারে, এরপরে রেগে সেখান থেকে চলে যায়। তো এরপরে হ্যানের পরীক্ষা দেওয়ার দিন চলে আসে। তখন হ্যান মতিং এর মাকে বলে যে মতিং কোথায়। তখন মতিং এর মা হ্যানকে বলে যে আমি জানি তুমি মতিংকে অনেক মিস করবে, কিন্তু মতিং এর শরীর ভালো নেই, সে ধ্যানে গিয়েছে। মতিং এর মা আরো বলে যে হিডেন হ্যাভেন অস্বাভাবিক, আমি জানি না তুমি এটার ব্যথা সহ্য করতে পারবে কিনা। তখন হ্যান বলে যে আপনি চিন্তা করবেন না মা, আমি এটা অবশ্যই করতে পারবো। এরপরে হ্যান গুহার ভিতরে চলে আসে, আর সেই ভিতরে আসার সাথে সাথে তাকে একটি তীর আঘাত করে, আর তখন আমরা দেখতে পাই সেই আঘাতটি মতিং এর লাগে। হ্যান বলে যে আরে এটা তো কোনো ব্যথাই লাগলো না। তখন সেখানে আরো দুটি তীর হ্যানের দুই কাঁধে লাগে। তখন এর তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে, পরীক্ষাটি পার করতে পারতো না, কিন্তু যেহেতু সে কোনো ব্যথাই পায়নি তাই সে খুব সহজেই পরীক্ষাটি পার করে ফেলে। আর এরপরে সে বাইরে এসে আহত হওয়ার অভিনয় করতে থাকে। আমরা হ্যানকে দেখতে পাই সে আহতর অভিনয় করতে করতে বাইরে বের হয়ে আসে, আর তখনই হ্যানকে দেখে মতে এরপরে হ্যান তার দাসীকে বলে যে আমি ঠিক আছি, এই কথা বলেই তার দাসীকে পাঠিয়ে দেয়। তখন হ্যান মনে মনে বলে যে এই মতিং আবার কোথায় গেল, সে হারিয়ে গেল কেন। এই কথা বলে সে মতিংকে খুঁজতে আসে। হ্যান এসে মতিংকে ডাকছিল, আর আমরা মতিংকে দেখতে পাই সে অনেক আহত হয়েছিল, যার জন্য সে নিজেকে ইনভিজিবল করে ফেলে, যেটাতে হ্যান যেন তাকে দেখতে না পায়। তখন হ্যান সেখানে অনেক খোঁজাখুঁজি করে এই মতিংকে পায় না। আপনি আমার রুমে আসতে এত দেরি করলেন কেন। এটা দেখে মতিং এর আঙ্কেল মতিংকে বলে যে তুমি কি তার মানে পাগল নও। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর তখন তারা দুজন মিলে এই প্ল্যানটি করেছিল মতিং পাগল হওয়ার অ্যাক্টিং করবে, যেটাতে সে যেন তার আঙ্কেলকে ধরতে পারে। তখন সিন প্রেজেন্টে আসে, আর মতিং তার আঙ্কেলকে বলে যে আমি যদি পাগল হওয়ার ভান না করতাম তাহলে আমি আপনাকে কিভাবে ধরতে পারতাম। তখন সেখানে থাকা দুইটি বৃদ্ধ লোক বলতে থাকে যে আপনি যেহেতু ক্রাউন প্রিন্সকে মারার চেষ্টা করেছেন তাই ক্রাউন প্রিন্সের নিয়ম অনুযায়ী আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। সেখানে ল্যান্সিও চলে আসে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মতিং আর হ্যান কথা বলছিল। তখন হ্যান মতিংকে বলে যে তুমি তো দেখছি অভিনয় করতে অনেক ভালো পারো। তখন মতিং হ্যানকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য, আর যেটা দেখে সে যখন কিছু বলতেই যাবে তখনই মতিং তাকে কিস করে। এর পরের দৃশ্যে হ্যান আসে লিওনের কাছে। সে এসে লিওনকে বলে যে তুমি ঠিক আছো তো। তখন লিওন বলে যে আমি ঠিক আছি। আর তখন হ্যান লিওনের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন লিওন বলে যে এখানে তো তোমার কোনো দোষ নেই, আমার বাবাই অনেক জেদি ছিল। অন্যদিকে আমরা মতিংকে তার মায়ের সাথে কথা বলতে দেখি। মতিং এর মা মতিংকে বলছিল যে আর কয়েকদিনের মধ্যেই উত্তরাধিকারী অনুষ্ঠান হতে চলেছে, আর তোমাকে তোমার বাবা যে উপাধি দিয়েছিল সেটা হলো লিন ফাংজুন। এই কথা শুনে তো মতিং অনেক অবাক হয়ে যায়। সে তখন হ্যানের কথা ভাবতে থাকে যে হ্যান তাকে বলেছিল যে সে লিন ফাংজুনকে খুঁজতে এখানে এসেছে। তখন মতিং মনে মনে বলে যে তাহলে হ্যান মনে হয় জানে না যে আমি লিন ফাংজুন। আমরা দেখতে পাই হ্যান লিওয়ানের সাথে কথা বলছিল। তখন লিওয়ান হ্যানকে একটি মেডিসিন দেয়। এই মেডিসিনের সাহায্যে তুমি তোমার শরীরে বুঝতে পারবে যে কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে, যেহেতু কয়েকদিন আগে তুমি গুরুতর আহত হয়েছিলে তাই এটি তোমার কাজে দিবে। তখন হ্যান সেই মেডিসিন নিয়ে চলে আসে, রাতের চিহ্ন। আর যেটি দেখে সে বুঝতে পারে যে সে যে আঘাতগুলো পেয়েছিল সেই সকল আঘাত মতিংকে লেগেছিল। আর তখন সে এটিও বুঝতে পারে যে তার সেই লাভ পিল গুলো মতিং এর শরীরে চলে গিয়েছে, অর্থাৎ প্রেমের বীজগুলো মতিং এর শরীরে প্রবেশ করেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান ড্রিঙ্কস করছিল। তখন সেখানে লিওয়ান আসে। লিওয়ান এসে হ্যানকে বলে যে কোনো খারাপ কিছু হয়েছে নাকি যে তুমি ড্রিঙ্কস করছো। তখন হ্যান বলে যে প্রেমের বিষ কি সত্যি একজনের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে? তোমার কি মনে হয় সে কি আমার প্রেমে পড়েছিল? তখন লিওয়ান হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তাকে পছন্দ করো? তখন হ্যান বলে যে আমি জানি না, তবে আমি এটা জানি যে সে আমার কাছাকাছি আসার সাথে সাথেই আমি নার্ভাস ফিল করি। আমার কাছে এটা মনে হয় না যে সে আমার পিছনে কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি সেটা জানতামই না। আমার হৃদয় একটি ভারী পাথরের মতো ছিল এবং বেশিক্ষণ শান্ত হতে পারে না। তো হ্যান যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দূর থেকে ল্যান্সি সেই কথাগুলো শুনছিল। এই কথাগুলো শুনে ল্যান্সি বলে যে তুমি কিভাবে মতিংকে আঘাত করতে পারো, তোমার জন্য মতিং এর আজ এই অবস্থা, আমি আমার খালাকে বলে দিব। অর্থাৎ ল্যান্সি মতিং এর মায়ের কথা বলছিল। তখন লিওন ও হ্যানের সাথে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে ল্যান্সি এসে মতিং এর মাকে সেই কথাগুলো বলে দেয়। তো হ্যান আর লিওয়ান কথা বলতে বলতে এক পর্যায়ে হ্যান আহত হয়ে যায়। এটি দেখে মতিং মনে মনে বলে যে এটা কিভাবে হলো, হ্যানকে আঘাত করার পরও আমার কিছু হচ্ছে না কেন? আর এটার কারণ তো তোমরা তো জানোই যে মতিং এর ভিতরে তো আর কোনো লাভ পিল নেই, যার কারণে হ্যানকে আঘাত করলে তার আর কিছুই হচ্ছে না। তখন হ্যান মতিংকে বলে যে আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার কাছে কিছুই পাই না, তুমি যদি আমাকে আটকাতে জেদ করো তাহলে আমি এখনই তোমার সামনেই মরে যাব। এই কথা বলে হ্যানতে থাকার চেয়ে মরে যেতে চাও? তখন হ্যান বলে যে হ্যাঁ। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান চলে আসে সরলেস ভ্যালিতে, অর্থাৎ ইউনশির কাছে। তো তখন সেখানে ইউনশি চলে আসে। ইউনশি এসে হ্যানকে বলে যে তুমি এখানে কেন এসেছো, আর আমি তোমার অপহরণের কথা শুনে অনেক চিন্তিত ছিলাম। এই কথা বলার পরে ইউনশি হ্যানকে জিজ্ঞাসা করে যে তার সাথে যে মেয়েটি রয়েছে সে কে,
আর তখন হ্যান বলে যে এটি আমার ভালো বন্ধু জি হুয়ান। তখন হ্যান ইয়নসিকে বলে যে আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই, তুমি কি আমার। কিন্তু তখনই সেখানে ইয়নসির মা চলে আসে। ইয়নসির মা এসে হ্যানকে বলে যে আমি তোমাকে অনেকদিন ধরে দেখিনি আর আমি তোমাকে প্রায় মিস করি, তুমি আমাকে তো দেখতেও আসো না। তখন ইয়নসি তার মাকে বলে যে তুমি হ্যানকে চিনো? তখন ইয়নসির মা বলে যে আমরা অনেক আগেই একবার দেখা করেছিলাম আর আমরা একে অন্যকে পুরাতন বন্ধুদের মতো মনে করি, আমরা বোনের মতো। তখন ইয়নসির মা হ্যানকে বলে যে যাই হোক, তুমি যদি আমার ছেলের বউ হও তাহলে তো আমরা প্রতিদিন একসাথে থাকতে পারবো, যাই হোক তুমি এখানেই থাকতে পারবে, কেউ তোমাকে ধমকানোর সাহস করবে না। এরপরে ইয়নসি হ্যান আর তার দাসীকে তাদের রুমে নিয়ে আসে আর আমরা দেখতে পাই এটি সেই রুমই ছিল যেই রুমে আমরা হ্যানকে প্রথমবার দেখেছিলাম। ড্রামার শুরুতেই আমাদেরকে এই রুমেই দেখানো হয়েছিল। তখন হ্যানের দাসী হ্যানকে বলে যে তোমরা অনেকদিন ধরে দেখা করনি আর তোমাদের অনেক কথা বলার আছে, আমি চলে যাচ্ছি, তোমরা কথা বলো। এই কথা বলেই তার দাসী চলে যায়। এরপরে ইয়নসি হ্যানকে বলে যে তোমার কি মনে আছে তুমি যখন আমার সাথে প্রথমবার দেখা করেছিলে তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার ভাগ্য। সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত আমি অনুভব করছি যে তোমার সাথে আমার একটি বন্ধন রয়েছে। তো হ্যান আর ইয়নসি যখন কথা বলছিল তখনই সেখানে ইয়নসির বাবা চলে আসে। ইয়নসির বাবা এসে হ্যানকে বলে যে আমি শুনলাম যে আমাদের ভ্যালিতে নাকি অতিথি এসেছে, তাহলে এটা তুমি? তখন হ্যান বলে যে হ্যাঁ। আর তখন ইয়নসির বাবা হ্যানকে তার ছেলেকে প্রথমবার বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে হ্যান যখন বসেছিল তখনই সেখানে ইয়নসির বোন চলে আসে। ইয়নসির বোন এসে হ্যানকে অনেক কথা শোনাতে থাকে আর সে হ্যানকে আবারও আঘাত করতে যাবে তখনই সেখানে ইয়নসি চলে আসে। ইয়নসি তার বোনকে বকা দেয় আর তাকে বলে যদি সে আবারও এই কাজ করে তবে এই কথা বলতে ইয়নসির কিছু একটা হয়ে যায়। আর তখনই হ্যান তার কাছে যায়। তখন হ্যান ইয়নসিকে আবারও ঠিক করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়নসির বাবা হ্যানের দাসীর সাথে কথা বলছিল আর হ্যানের দাসী ইয়নসির বাবাকে একটি টোকেন দেখায় আর তাকে বলে যে এটি সে তার ইয়ং মাস্টারের কাছ থেকে পেয়েছে। আর এটি কিসের টোকেন এটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর সেই টোকেনটি দেখে ইয়নসির বাবা হ্যানের দাসীকে বলে যে আমি তোমার জন্য কি করতে পারি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে ইয়নসিকে বলছিল যে তুমি চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে সুস্থ করতে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে ইয়নসির বাবা মা চলে আসে। ইয়নসির বাবা তার ছেলেকে আবারও বাঁচানোর জন্য হ্যানকে ধন্যবাদ জানায়। তখন হ্যান সেখান থেকে চলে যাওয়ার পরে ইয়নসির বাবা ইয়নসিকে বলে যে আমি কি হ্যানের সাথে কথা বলবো? আর তখন ইয়নসির মা বলে যে হ্যাঁ এটা ঠিক হবে। তখন ইয়নসির বাবা বলে যে তুমি আর তাকে বোন বলবে না, কারণ সে ভবিষ্যতে তোমার বোন হতে যাচ্ছে না। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, হ্যান এখনো মুতিং এর কথা চিন্তা করছিল। তখন হ্যানের দাসী তাকে বলে যে তুমি কি এখনো আমার ইয়ং মাস্টারের কথা চিন্তা করছো? তখন হ্যান এটা স্বীকার করে না। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই, আমরা দেখতে পাই লিওয়ান তার সৈন্যকে বলছিল যে সে যেন মুতিং এর উপরে নজর রাখে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, সে সেই পুকুরের তীরে দাঁড়িয়েছিল আর সে হ্যানের স্মৃতিগুলো মনে করছিল। আর তখন সে বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি আমার প্রতি কোনো স্নেহ করো না। আর তখনই মুতিং হ্যানকে ইমাজিন করে আর সে হ্যানকে তার সামনে দেখতে পায়। তখন সে হ্যানকে বলে যে আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। তখন হ্যান তার দিকে তরোয়াল তুলে বলে যে আমি তোমাকে ঘৃণা করি। তখন মুতিং হ্যানকে তার ভাইয়ের সাথে দেখতে পায়, যেটা দেখে সে অনেক রেগে যায় আর তার নেগেটিভ এনার্জি বের হতে থাকে, যেটাতে সে তার কন্ট্রোল হারাতে থাকে। তখন সেখানে তার মা চলে আসে, তার মা তাকে থামায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মুতিং এর মাকে একটি লোক বলছিল যে সর্বোপরি নেদার ভাইয়ার অনেক মন্দ আর মুতিং তো আপনাকেও বারবার আঘাত করেছে, সম্রাট হিসাবে তার এটা একটা বড় সমস্যা। তখন সেই লোকটির সাথে আরো একটি লোকও তার কথায় রাজি হয়। তখন দুই বৃদ্ধ লোক বলছিল যে মুতিংকে এখন ভালোভাবে রেস্ট করতে দেওয়া উচিত আর তার দায়িত্ব দ্বিতীয় ইয়ং মাস্টার অর্থাৎ লিওয়ানকে দেওয়া উচিত। তখন তখন লিওয়ান ল্যান্সিকে বলে যে আমার একটি ধারণা আছে যেটি তোমাকে সাহায্য করতে পারে। তখন ল্যান্সি বলে যে তাহলে সেই ধারণাটা কি? আমরা ল্যান্সিকে দেখতে পাই, সে মুতিং এর ঘরে এসেছিল যখন ঘরে কেউ ছিল না। আমরা দেখতে পাই সে সেখানে একটি বক্স রাখতে এসেছিল আর যেই বক্সটি তার ভাই তাকে দিয়েছিল আর তাকে বলেছিল এই ধূপকে ফেংজাং বলা হয়, এটার প্রভাব খুব শান্ত আর এটা মুতিং এর ঘরে রাখলে তার জন্য অনেক ভালো হবে। এই কথা শুনে ল্যান্সিও রাজি হয়ে যায় আর সে মুতিং এর জন্য অনেক খুশিও হয়। তো এই কথা ভাবার পরে ল্যান্সি মুতিং এর ঘরে সেই বক্সটি রাখছিল। তখন মুতিং বলে যে এটার কোনো দরকার নেই। এই কথা শোনার পরে ল্যান্সি বলে যে তুমি কেন সবসময় আমাকে ফিরিয়ে দাও? তুমি কি এখনো হ্যানকেই পছন্দ করো নাকি তার কথা চিন্তা করো? সে তোমাকে কত কষ্ট দিয়েছে তারপরও তুমি তারই কথা বলছো। এই কথা শুনে মুতিং অনেক রেগে যায়, সে ল্যান্সিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন ল্যান্সি রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল আর সে স্বপ্নে দেখে যে ইয়নসির বাবা তাকে বলছে যে তুমি কি তোমার মিশন ভুলে গেছো? তোমার সামনেই তো মুতিং, তুমি তাকে মারছো না কেন? ইয়নসির বাবা হ্যানকে মুতিংকে মারার কথা বলছিল কিন্তু হ্যান মুতিংকে মারতে পারে না।
তখন হ্যান দেখতে পায় যে মতিং ইউনশির গলা টিপে ধরে, যেটা দেখে তার স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে হ্যান বলে যে মতিং, তোমাকে বাঁচানোর জন্য আমার কি করা উচিত। এর পরের দৃশ্যে হ্যান ইউনশির মাকে বলে যে সে লাভ ব্রেক পুলে যাবে। আর এই কথা শুনে ইউনশির মা তো অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি কেন সেখানে যাবে। তখন হ্যানের দাসী বলে যে এই লাভ ব্রেক পুল কোথায়। তখন ইউনশির মা বলে যে এটা হলো উপত্যকার নিষিদ্ধ জায়গা, যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তখন হ্যান বলে যে আমার তাকে আগেই ভুলে যাওয়া উচিত ছিল, হয়তো যখন আমি তাকে ভুলে যাব তখনই আমি দ্বিধাগ্রস্তের মধ্যে আর পড়বো না। তো তখন হ্যান ইউনশির মাকে তাকে সাহায্য করতে বলে, আর ইউনশির মাও রাজি হয়ে যায়। এরপরে হ্যান ইউনশির বাবার কাছে আসে। সে ইউনশির বাবাকে বলে যে আপনি আমার দত্তক বাবার মতোই দেখতে। আমি আমার দত্তক বাবাকে একটি যুদ্ধে হারিয়েছি, সে আমাকে লালন পালন করেছে, আর এখন শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। তখন ইউনশির বাবা বলে যে সত্যি আমি তোমার দত্তক বাবার মতো দেখতে, তাহলে তুমি আজ থেকে আমাকে গডফাদার বলে ডেকো। তখন হ্যান তাকে বাবা বলে ডাকে। এরপরে হ্যান ইউনশির বাবাকে বলে যে আমি অনেকদিন আগে সরোরেস ভ্যালি এবং লাভব্রেক পুলের কথা শুনেছি, যেই পুল নাকি ভালোবাসা ভুলিয়ে দিতে পারে। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এরপরে হ্যান লাভ ব্রেক পুলে চলে আসে। আর সেখানে আমাদের বলা হয় যে একবার লাভ ব্রেকিং পুলে স্বর্গীয় ঠান্ডার ফরমেশন সক্রিয় হয়ে গেলে 3 দিনের জন্য ভারী তুষারপাত হবে। বরফের বজ্রপাত সহ্য করতে পারলেই হ্যান তার ভালোবাসা ভুলতে পারবে। এরপরে হ্যান সেই বজ্রপাত সহ্য করার জন্য চলে যায়, আর তখন তার উপরে বজ্রপাত হয় আর সে অনেক কষ্ট পায়। তখন সে মতিং এর স্মৃতি মনে করে। তো হ্যান যখন আহত হয়ে পড়েছিল তখনই সেখানে ইউনশি চলে আসে, কিন্তু হ্যানের মনে হয় সেটা মতিং ছিল। আর তখন ইউনশি হ্যানের কাছে আসে আর তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো, আমি তোমাকে বাঁচাবো। আর তখনই একটি বজ্রপাত পড়ে আর ইউনশি তার পাওয়ার দিয়ে সেটি আটকায়, যেটাতে সে নিজেও আহত হয়। তো এরপরে ইউনশি হ্যানকে তার রুমে নিয়ে আসে। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই। সে যখন বসেছিল তখনই সে খেয়াল করে যে তাদের যে বিয়ের গাছটি ছিল সেটি শুকিয়ে যায়, যেটি দেখে সে বুঝতে পারে যে হ্যানের কোনো ক্ষতি হয়েছে, যেটাতে সে সরলেস ভ্যালিতে চলে আসে। তখন ইউনশি সৈন্য এসে ইউনশিকে বলছিল যে তাদের ভ্যালিতে মতিং এসেছে আর সে এসে তাদের শিষ্যদেরও আহত করেছে। এরপরে ইউনশি বাইরে আসে। সে মতিংকে বলে যে তুমি কেন অকারণে আমার শিষ্যদের আহত করছো। তখন মতিং বলে যে হ্যান কোথায়, তাকে ডেকে আনো। তখন ইউনশি বলে যে সে তোমাকে ভুলে গিয়েছে, সে আর তোমার চিন্তা করে না, তুমিও তাকে ছেড়ে দাও। এই কথা শুনে মতিং রেগে যায়। সে বলে যে তুমি যদি তাকে না ডাকো তাহলে তোমার এই জায়গাটি আমি ধ্বংস করে দিব। তখন সেখানে হ্যান চলে আসে। হ্যান অনেক রেগে ছিল। সে রেগে মতিংকে বলে যে তুমি এখানে কেন বিশৃঙ্খলা করছো, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে আহত করব। তখন হ্যানের দাসীও মতিংকে বলে যে হ্যান আপনাকে ভুলে গিয়েছে, সে আর আপনার চিন্তা করে না। এই কথা শুনে মতিং বিশ্বাস করতে চায় না। মতিং বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে ভুলে গিয়েছো। তখন হ্যান মতিংকে আঘাত করে আর তাকে বলে যে যদি সে এখান থেকে না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। আর এটি দেখে ইউনশির বাবা তো অনেক খুশি হয়, আর আমরা ইউনশির বাবাকে দেখে বুঝতে পারি যে তার মতলব ভালো ছিল না। অন্যদিকে হ্যান ঘরে বসে তার দাসীকে বলে যে ইউনশির বাবা আমাকে মিথ্যা কথা কেন বললো সেই পুলের বিষয়ে। আসলে হ্যানকে যখন ইউনশি তার রুমে এনে শুয়ে রেখেছিল তখনই সেখানে ইউনশির বাবা এসেছিল, আর হ্যান ইউনশির বাবা আর ইউনশির কথা শুনেছিল, যেটাতে সে বুঝতে পারে যে ইউনশির বাবা তার কাছে একটি কথা গোপন করেছিল। তো হ্যানের দাসী তাকে বলে যে আপনি তখন সেখানে মতিং এর সামনে অ্যাক্টিং করলেন কেন যে আপনার স্মৃতি মুছে গিয়েছে, কিন্তু আপনার তো সবই মনে আছে। আসলে হ্যান তার স্মৃতি মনে ভুলে যাওয়ার অ্যাক্টিং করেছিল। হ্যানের দাসী হ্যানকে আরো বলে যে মতিং তার জন্য বাইরেই অপেক্ষা করছে, সে তার বাড়িতে যায়নি, আর বাইরে অনেক তুষারপাত হচ্ছে, জানি না সে সেখানে টিকতে পারবে কিনা। এই কথা শুনে হ্যানও অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এটি সে তার দাসীকে বুঝতে দেয় না। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই সে বাইরেই দাঁড়িয়েছিল। তখন সেখানে লুকে লুকে হ্যান আসে। তো তখন হ্যান সহ্য করতে না পেরে মতিং এর কাছে আসে, কিন্তু সে মতিংকে বুঝতে দেয় না যে সে তার জন্য চিন্তা করছে। সে মতিংকে আবারও বলে যে সে যেন এখান থেকে চলে যায়, আর সে একটা শয়তান, সেই তার পরিবারকে ধ্বংস করেছে। এই কথা শুনে মতিং বলে যে তুমি যদি মনে করো যে আমি শয়তান তাহলে আমাকে এখনই মেরে ফেলো, তো আমাদের এখানে পড়ুক আর আমাদের পবিত্র স্থানটি অপবিত্র হোক। আমি পরামর্শ দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে হ্যান চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে মতিং এর মুখ দিয়ে রক্ত বের হয়, যেটা দেখে হ্যান অনেক কষ্ট পায়, কিন্তু সে তবুও সেখান থেকে চলে আসে। তো এর পরের দৃশ্যে আমরা হ্যানের দাসীকে দেখতে পাই। সে আবারও ইউনশির বাবার সাথে দেখা করে আর তারা দুজন কথা বলে। তখন ইউনশির বাবা হ্যানের দাসীকে বলে যে আমরা দুজন এখন একই নৌকায় আছি, কেন তাহলে আমরা একে অন্যের দিকে আঙ্গুল তুলবো, চলো আমরা একসাথে কাজ করি। এই কথা বলে ইউনশির বাবা হ্যানের দাসীকে হ্যানের খাবারে মেশানোর জন্য একটি বিষ দেয় আর তাকে হ্যানের খাবারে এটি মিশাতে বলে। আর সে আরো বলে যে এটির দ্বারা সে মতিংকেও হত্যা করবে। তো এরপরেই হ্যানের দাসী চলে আসে হ্যানের কাছে। হ্যানের দাসী হ্যানকে বলে যে আমি আপনার জন্য একটি স্যুপ তৈরি করেছি। আর তখন হ্যানের দাসী হ্যানকে বলে যে আচ্ছা মনে করেন যে আমি আপনাকে একদিন ধোঁকা দিলাম,
তাহলে আপনি কি আমাকে ঘৃণা করবেন? তখন হ্যান বলে যে তুমি এগুলো কি বলছো, আমরা না ভালো বোন, আমি কিভাবে তোমাকে ঘৃণা করতে পারি? তো এই কথা বলার পরে হ্যান সেই স্যুপটি খেয়ে নেয়। আর তোমাদের কি মনে হচ্ছে হ্যান কি তাহলে বিষ খেয়ে নিল? আমরা হ্যানের দাসীকে দেখতে পাই যে কিনা হ্যানের ঘর থেকে আসছিল। তখন সেখানে ইউনশির বাবা চলে আসে। ইউনশির বাবা হ্যানের দাসীকে বলে যে তুমি তাহলে ভালোই কৌশল করেছো দেখছি। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই হ্যানের দাসী তার খাবারে তো বিষ মিশিয়েছিল, কিন্তু সে সেই খাবারটি ফেলে দিয়েছিল। সে সেই খাবার হ্যানকে দেয়নি। এটা আবার ইউনশির বাবা জেনে গিয়েছিল। তাই সে হ্যানের দাসীকে বলছিল যে তুমি তাকে সেই খাবার দাওনি কেন? তখন হ্যানের দাসী বলে যে আমি এমন ঘৃণ্য কাজ করতে পারি না। তখন এই কথা শুনে ইউনশি সকল দৃশ্য মনে করার পরে হ্যানের দাসী বলে যে আমি যেভাবেই হোক আপনাকে সাহায্য করার যথাযথ চেষ্টা করব। অন্যদিকে আমরা মতিনকে দেখতে পাই যে কিনা তার বাড়িতে চলে এসেছিল। তখন সেখানে ল্যান্সি আসে তাকে মেডিসিন খাওয়ানোর জন্য। আর তখন ল্যান্সি বলে যে এটা আমি ল্যান্সি। এই কথা শুনে মতিন অনেক রেগে যায়। সে তাকে সেখান থেকে বের হতে বলে। ল্যান্সি সেটা না শুনলে মতিন তার হাত থেকে সেই বাটিটি ফেলে দেয় আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। সে তার সৈন্যের সাথে কথা বলছিল আর তারা মতিন এর বিষয়ে কথা বলছিল। তারা বলছিল যে সেই ধূপকাঠির মধ্যে যে সুগন্ধ আর বিষ ছিল সেটা মতিন এর শরীরে প্রবেশ করেছে। এখন সে আর সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা আবার দূর থেকে ল্যান্সি শুনতে পায়। যেটা শুনে সে অনেক রেগে যায়। সে তার ভাইকে বলে যে তুমি কিভাবে আমাদের পরিবারের ক্ষতি করতে পারো? তুমিও কি এখন সেই ডাইনি হ্যানের কবলে পড়লে নাকি? এই কথা শুনে লিওয়ান অনেক রেগে যায়। সে তার বোনকে একটি চড় মারে আর তাকে তার রুমে বন্দি করে দিতে বলে। তখন ল্যান্সিও রেগে বলে যে আমি একাই যাব। এই কথা বলে সে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে ইউনশির বাবা ইউনশিকে বলছিল যে সে যেন হ্যানকে বিয়ে করে নেয়। তখন এটাতে ইউনশি রাজি হয় না, যেটাতে তার বাবা বলে যে তোমাকে তাকে বিয়ে করতেই হবে, কারণ একমাত্র তাকে বিয়ে করলেই তোমার হার্টের রোগটা ঠিক হবে, কারণ তার কাছে সেন্ট সোল ছিল। এর পরের দৃশ্যে আমরা হ্যানকে দেখতে, আর আমি বাইরের লোকদেরও বেশি দিন রাখি না, তোমার এখানে বেশি দিন থাকা উপযুক্ত হবে না। এই কথা বলে ইউনশি সেখান থেকে চলে যায়। এটি দেখে হ্যানের অনেক খারাপ লাগে। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ইউনশি জেনে গিয়েছিল যে তার বাবা তার জন্য হ্যানকে ব্যবহার করেছিল। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে ইউনশি বলে যে আমি জানি তুমি তাকে ভুলে যাওনি, আমি চাই তুমি তোমার আসল ভালোবাসার কাছে যাও। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান যখন রাতে হাঁটছিল তখন সে একটি কালো ড্রেস পরা লোককে দেখতে পায়, যেটি দেখে তার কিছু চেনা চেনা মনে হয়, যার জন্য সে তার পিছু করে। আর পিছু করার পরে সে দেখতে পায় যে সেই লোকটি একটি ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যানের সেই জায়গা দেখে মনে পড়ে যে এটি সেই জায়গায় ছিল যে জায়গাতে তাকে অপহরণ করা হয়েছিল। এই বিষয়টা দেখার পরে হ্যান চলে আসে ইউনশির কাছে। সে সকল ঘটনা ইউনশিকে খুলে বলে। এই কথা শোনার পরে ইউনশি হ্যানকে এখান থেকে আবারও চলে যাওয়ার কথা বলে, কিন্তু হ্যান এখান থেকে যেতে চায় না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইউনশির বাবা যখন বসেছিল তখন সেখানে লিওয়ান চলে আসে। আমরা দেখতে পাই লিওয়ান ও ইউনশির বাবার সাথে হাত মেলায়, আর সে ইউনশির বাবার সাথে ডিল করে যে সে যদি মুতিং এর শরীর থেকে নেদার ফায়ারটি বের করে আনতে পারে আর সে যদি সে ইউনশির বাবাকে দিতে পারে তাহলে ইউনশির বাবা হ্যানকে তার হাতে তুলে দিবে। অন্যদিকে আমরা জানতে পারি যে ল্যান্সি তার রুম থেকে পালিয়ে এসেছে। এটি আবার লিওয়ান জানতে পারে। ল্যান্সি মুতিং এর মায়ের কাছে চলে এসেছিল। সে মুতিং এর মাকে সকল ঘটনা বলতেই যাবে, তখনই সেখানে লিওয়ান চলে আসে। তখন লিওয়ান ল্যান্সিকে আবারও সেখান থেকে নিয়ে যায়। ল্যান্সি আর মুতিং এর মাকে সত্য কথাটি বলতে পারলো না। বাইরে আসার পরে ল্যান্সি লিওয়ানকে বলে যে তুমি তো আগে এমন ছিলে না, তুমি এমন হয়ে গেলে কেন? তুমি তো আগে স্বাধীন থাকতে চাইতে, তুমি তো এই সম্রাট হওয়া পছন্দই করতে না, তুমি কি তাহলে আমার বাবার জন্য এটা করছো? তখন লিওন বলে যে হ্যাঁ, বাবার জন্য, এবং আমি যাকে রক্ষা করতে চাই তার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হ্যান তার দাসীকে নিয়ে সেই রুমের সামনে চলে আসে যেখানে সে সেই লোকটিকে যেতে দেখেছিল। তখন তারা দুজনার কথা শুনতে পাচ্ছিল, আর আমরা ভেতরে দেখতে পাই যে সেটা ইউনশির বাবাই ছিল, অর্থাৎ হ্যানকে যে কিডন্যাপ করেছিল সেটা আর কেউ নাই বরং ইউনশির বাবাই ছিল। তারা কথা বলছিল হ্যানের বিষয়ে। তারা বলছিল যে হ্যানের ভিতরে যে সেন্ট গার্লের সোল রয়েছে সেটা দ্বারা আমরা ইউনশির রোগও ঠিক করতে পারবো, আবার সেটার মাধ্যমে মুতিং এর শরীর থেকে নিদের ফায়ারও বের করতে পারবো। আর একবার আমরা সেটা করতে পারলেই আমরা পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারবো। তো এগুলো কথা শোনার পরে হ্যানের বুকে ব্যথা শুরু হয়ে যায়। আর তখন সে আসল ঘটনাটি দেখতে পায়। সে দেখতে পায় যে কিভাবে ইউনশির বাবা মুতিংকে মারার ষড়যন্ত্র করেছিল, আর সেই মুতিং এর কাছ থেকে নিদের ফায়ারটি নেওয়ার চেষ্টা করেছিল, আর সেই মুতিং এর মাকেও আঘাত করেছিল, যেটা মুতিং জানতে পেরে গিয়েছিল। ইউনশির বাবা মুতিং এর কাছ থেকে নিদের ফায়ার নিয়ে নিয়েছিল এবং হ্যানের আত্মার সাহায্যে ইউনশির রোগও ঠিক করেছিল।
আর সে এটা পাওয়ার পরে 4 সমুদ্র ও 8টি মরুভূমি দখল করার চিন্তা করছিল। মতিন যখন তার মাকে এইভাবে আহত অবস্থায় দেখতে পায় তখন সে অনেক রেগে যায়। সে বলে যে তাহলে আমাকে আসল শয়তান হতে দাও। এরপরেই তো মতিন শয়তানের রূপে সরলেস ভ্যালিতে এসেছিল আর তাদের সবাইকে হত্যা করেছিল। আর তখনই তো হ্যান সেখানে এসেছিল। তো হ্যান যখন এই ঘটনাগুলো দেখছিল তখনই ইউনসির বাবার একটি সৈন্য এসে হ্যানকে ধরে ফেলে। হ্যান আর তার দাসীকে ইউনসির বাবার সামনে নিয়ে যায়। হ্যান ইউনসির বাবাকে বলে যে আপনি সবসময় আমাকে মিথ্যা কথা বলেছেন। তো হ্যান বলে যে এখন থেকে আপনি আর আমার দত্তক বাবা নন। হ্যান এখানে অনেক কষ্ট পেয়েছিল যে তার দত্তক বাবাই তাকে ধোঁকা দিয়েছে। এরপর দৃশ্যে দেখতে পায় যে ইউনসির বাবা হ্যানকে বেঁধে রেখেছিল। হ্যান সেই দিনকার কথা বারবার মনে করছিল আর মনে করেই সে কান্না করছিল, কারণ সে যে ডিসিশন নিয়েছিল সেটা পুরোটাই ভুল ছিল। হ্যান মুতিংয়ের স্ত্রী অন্যদিকে ইউনসি গাইলুয়োর সাথে দেখা করে আর সে তাকে বলে যে আমি তো ছোট কাল থেকে তোমার সাথে বড় হয়েছি আর তুমি আমার বাবার সকল কথা শোনো। আমি ছোটবেলা থেকে তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করছি। আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করেছি। তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে? কিন্তু গাইলুও যখন ইউনসির বাবার কাছে আসে তখন সে ইউনসির বাবার কাছে সকল কথা রিভিল করে ফেলে, যেটা আবার দূর থেকে হ্যানের দাসী দেখছিল। আসলে ইউনসি গাইলোকে মুতিং এর কাছে একটি চিঠি পাঠানোর জন্য পাঠিয়েছিল। এরপরে গাইলো চলে এসেছিল মুতিংকে সেই চিঠি দেওয়ার জন্য, কিন্তু সে মুতিংকে না পাওয়ার কারণে সে ল্যান্সিকে সেই চিঠিটি দিয়ে যায়। ল্যান্সি আবার সেই চিঠিটি ফেলে দিয়ে চলে যায় আর সেটি আবার হ্যানের দাসী নিয়ে নেয় আর সেটি সে মুতিংকে দিয়ে দেয়। এরপরে মুতিং সেই চিঠিটি পড়ার পরে সে তার সিল ভেঙে ফেলে। আসলে সে মেডিটেশন করতেছিল। এইটা আবার লিওয়ান দেখতে পায়। অন্যদিকে মুতিং এর মারা বুঝতে পারে, যেটাতে তারা মুতিং এর কাছে চলে আসে আর তারা মুতিংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মুতিংকে আটকাতে পারে না। মুতিং সেখান থেকে উধাও হয়ে যায়। তখন ইউনসিকে দেখে হ্যান বলে যে আমি তো এখন মূল্যহীন, তাই না ইউনসি? তখন ইউনসি হ্যানের কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে এই সকল কিছুর দোষ আমার, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমি জানি যে তুমি আমার আত্মা নিতে এসেছো এখানে, তুমি তো আমার স্নেহই করো না। 300 বছর পরেও করতে না আর 300 বছর আগেও করছো না। তখন ইউনসি বলে যে আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা বলে ইউনসি হ্যানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই যে কিনা সরলেস ভ্যালিতে চলে এসেছিল। মুতিং যখনই সেখানে প্রবেশ করে তখনই ইউনসির বাবা তার দলবল নিয়ে চলে আসে আর সে মুতিংকে একটি স্পেল দিয়ে আটকে ফেলে। কিন্তু যেটা দেখে হ্যান তো অনেক অবাক হয় যে ইউনসি তাকে সাহায্য করছে। আমরা দেখতে পাই যে ইউনসি হ্যানকে অনেক ভালোবাসতো, কিন্তু সে এটা প্রকাশ করতে পারেনি। আর তখনই ইউনসি অনেক আহত হয়ে পড়ে। আর তখন হ্যানকে দেখে মুতিং বলে যে তুমি কি আমাকে এখনো মনে রেখেছো? তখন হ্যান বলে যে বোকা, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তো ইউনসি বাবা হ্যানদের উপরে আক্রমণ করে দেয়, যেটার প্রথম আক্রমণ তো হ্যান সামলিয়ে নেয়, কিন্তু ইউনসি বাবা যখন দ্বিতীয় আক্রমণ করতে যাবে তখনই সেই আক্রমণের সামনে ইউনসি চলে আসে। তখনই ইউনসি সেখানে নিচে পড়ে যায় আর তখন এটা দেখে তো হ্যান অনেক কষ্ট পায়। ইউনসি হ্যানকে বলে যে এখন এখান থেকে চলে যাও। এই কথা বলে ইউনসি সেখানেই মারা যায়। আর ইউনসির বাবা এটা দেখে তো একদম বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে ইউনসির বোন আর তার ভাই অনেক কষ্ট পাচ্ছিল, তারা অনেক জোরে জোরে চিৎকার করছিল। তখন ইউনসির বাবা ইউনসির কাছে আসে আর সে অনেক জোরে চিৎকার করতে থাকে। আসলে ইউনসির বাবা তো সকল কুকর্ম বা যাই বলো না কেন সকল কাজ তো তার ছেলের জন্যই করেছিল, আর যদি তার ছেলেটাই না থাকে তাহলে তার এত কিছু করে কি লাভ হলো? তো ইউনসি এখানেই মারা গিয়েছিল। তখন আমরা দেখতে পাই যে ইউনসির বাবা বলছিল যে তুমি চিন্তা করো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, ইউনসিকে তো ইউনসির বাবাই মানলো, সে নিজে তার ছেলেকে মেরে আবার প্রতিশোধের কথা বলতেছে। তো যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই। মতিং হ্যানকে নিয়ে যখন যাচ্ছিল তখন তার সামনে কিছু সৈন্য চলে আসে। মতিং বলে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তখন সেই সৈন্যগুলা বলে যে মাস্টার আমাদের আপনাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। তখন তারা মতিং এর উপর আক্রমণ করে দেয়। তো তখন মতিং সেই সকল সৈন্যদের মেরে ফেলে। অন্যদিকে লিওয়ান জানতে পারে যে সরলেস ভ্যালির মাস্টার অর্থাৎ ইউনসি মারা গিয়েছে। এই কথা শোনার পরে সে বলে যে মুতিংরা কোথায়? তখন তার সৈন্য বলে যে মুতিংরা সেখান থেকে পালিয়ে গেছে। তখন লিওয়ান বলে যে তাহলে তো আমার দেখতেছি সরলেস ভ্যালির মাস্টারের সাথে আমার আরো একটি ডিল করতে হবে। উনি নেয় না। মুতিং বলে যে আগে আমাকে বলো যে তুমি বলেছিলে যে আমি নাকি তোমার বংশকে ধ্বংস করব, এটা কি ছিল? তখন হ্যান বলে যে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন থেকে আমি সব সময় তোমার সাথেই থাকবো। তো মুতিং আর হ্যানকে কথা বলতে আবার হ্যানের দাসী লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পরে আমরা সেখানে লিওয়ানকেও দেখতে পাই, সেও লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপরে আমরা লিওয়ানকে দেখতে পাই সে তার সৈন্যকে একটি বক্স মুতিং এর রুমে রাখতে বলছিল, যেটি আবার মুতিং এর মায়ের দাসী দেখতে পায়। এরপরে লিওয়ানের সৈন্য যখন মুতিং এর রুমে সেই বক্সটি রেখে চলে যায় তখন সেখানে মুতিং এর মায়ের দাসী চলে আসে। সে এসে সেই বক্সটি নিয়ে চলে যাচ্ছিল, কারণ সে জানতো যে এটার জন্য যদি আবার মুতিং এর কোনো সমস্যা হয়। সে যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে লিওয়ানের সৈন্য চলে আসে আর সে বলে যে আপনি কি খুঁজছেন?
আমাকে মাফ করবেন। এই কথা বলে সে তাকে মেরে ফেলে। অন্যদিকে যেটাতে মুতিংয়ের মা অনেক অসুস্থ হয়ে পড়ে আর লিওয়ান মুতিংয়ের মাকে বলে যে এখন থেকে আপনি বিশ্রাম নেবেন, আপনাকে কেউ জ্বালাতে আসবে না। এটি দেখে মুতিংয়ের মা তো অনেক অবাক হয়, কিন্তু তবুও সে কিছু করতে পারে না। অন্যদিকে আমরা ইউনসি তাকে বলেছিল যে তুমি আমার বাবার জন্য অনুগত কিনা সেটা আমি যাচাই করতে চাই না, আমার শুধুমাত্র একটাই অনুরোধ, তুমি যদি কোনোদিন হ্যানকে ধরতে পারো তাহলে তাকে একটু সম্মান দেখিও, তাকে ছেড়ে দিও। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি তাদের উপরে আক্রমণ হয়ে যায় আর সেই আক্রমণটি মুতিংই করেছিল। আর তখন তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই হ্যানের দাসী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যানের দাসী তাকে বলছিল যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তখন হ্যান এটার কারণ জিজ্ঞাসা করে। তো তখন হ্যানের দাসী বলে যে ইউনসি ভালো ছিল, আমি যদি কোনো সময় তোমার ক্ষতি করতে চাই তখন সে আমাকে বাধা দিয়েছে। ইউনসি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছে। আর তাই আমরা লিওনকে দেখতে পাই সে কাল্টিভেশন করছিল। তখন সে লিওনের উপর আক্রমণ করতে চাইলেও পারে না, কারণ তখন লিওনের শক্তি অনেক বেশি হয়ে গিয়েছিল। এটি দেখে তো মুতিংয়ের মায়ের অনেক টেনশন হতে থাকে যে মুতিংয়ের কি হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লিওয়ান তার বোন আর মুতিংয়ের মাকে বেঁধে রাখে আর তাদেরকে ব্যবহার করে সে মুতিংকে সেখানে ডাকে আর সে তাকে ধরেও ফেলে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই যার কাছে কিনা ইউনসির বোন এসেছিল। সে হ্যানের উপরে অনেক রেগেছিল কারণ তার জন্য ইউনসি মারা গিয়েছিল। সে যখন হ্যানকে আঘাত করতে যাবে তখনই সেখানে লিওয়ান চলে আসে আর সে তাকে বাঁচিয়ে নেয়। তখন হ্যান ইউনসির বোনকে বলে যে ইউনসি তো আমার জন্য নিজে থেকে প্রাণ দিয়েছে, আমি যদি এটা জানতাম তাহলে আমি কখনোই তাকে এটা করতে দিতাম না। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে লিওয়ান হ্যানকে তার রুমে নিয়ে আসে আর তাকে বলে যে এখন তো মুতিংয়ের মা আর মুতিং তারা দুজনই আমার হাতে বন্দী, আর তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে। তুমি যদি ইউনসির বাবার হাত থেকেও মুতিংকে বাঁচাতে চাও তাহলে আমার কথাটি মেনে নাও। এই কথা শুনে হ্যান তো অনেক অবাক হয়, তার পাশাপাশি কষ্টও পায়। আর যেহেতু সে মুতিংয়ের কোনো ক্ষতি চাচ্ছিল না, যার জন্য সে কোনো রিস্ক নিতে চায় না, তাই সে লিওনের কথায় রাজি হয়ে যায়। এখন এখানে লিওন হ্যানকে কিস করেছিল কিনা এটা তো আমাদেরকে দেখানো হয় না, তবে এখানে আমাদের এটাই বোঝানো হয় যে হ্যান যেহেতু রাজি হয়ে গিয়েছিল আর সে তাকে বাধাও দেয়নি, তার মানে ওইটাই আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই সে বাধা অবস্থায় ছিল। তখন সেখানে হ্যান চলে আসে। হ্যান মুতিংকে দেখে অনেক কষ্ট পায় আর সে বলে যে তুমি চিন্তা করো না, আমি যে কোনো উপায়ে তোমাকে এখান থেকে বের করব। তখন মুতিং হ্যানকে বলে যে তুমি আমার কথা চিন্তা করো না, আমি এখন অকেজো, আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো। কিন্তু হ্যান বলে যে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। তখনই সেখানে লিওয়ান চলে আসে। লিওয়ান এসে মুতিংকে বলে যে তোমার বউ এখন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। এই কথা বলে লিওয়ান হ্যানের কপালে একটি কিস করে, যেটা দেখে তো মুতিং অনেক রেগে যায়। সে লিওনের উপর আক্রমণ করতে চাইলেও সে পারে না, আর তখন মুতিং অজ্ঞান হয়ে যায়। তখন হ্যান লিওয়ানকে বলে যে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম কারণ তুমি মুতিংকে ইউনসির বাবার কাছ থেকে বাঁচাতে পারবে, কিন্তু তুমি যদি ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো তাহলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করব না। অন্যদিকে যখন ল্যান্সি জানতে পারে যে তার ভাইয়ের বিয়ে অর্থাৎ লিওনের বিয়ে হ্যানের সাথেই হতে চলেছে, এই কথা শুনে সে অনেক খুশি হয়, কারণ তোমরা তো জানোই সে তো মুতিংকে ভালোবাসতো, আর যেহেতু এখন হ্যানই থাকবে না তাহলে মুতিংকে তো সে ইজিলি পটাতে পারবে। এটা তো আসলে ল্যান্সির ভাবনা আর কি, কিন্তু সে তো আর জানে না যে মুতিংকে পাওয়াকে এত, তাই মুতিংয়ের মাও যেন এখানে কোনো কিছু না করে। এর পরের দিকে আমরা হ্যানকে দেখতে পাই যে কিনা বিয়ে সাজেছিল, আর সে তখন মুতিংয়ের মায়ের একটা কথা ভাবছিল। সে ভাবছিল তার মা বলেছিল যে সে যেন সবসময় মুতিংয়ের পাশে থাকে, কিন্তু সে তো এখন আর মুতিংয়ের পাশে থাকতে পারছে না, তার মুতিংয়ের ভালোর জন্যই তাকে ছাড়তে হচ্ছে। অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখি সে মুতিংয়ের কাছে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু ল্যান্সি যখনই মুতিংকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে ইউনসির বাবা চলে আসে। ইউনসির বাবা তাদেরকে বলে যে তোমরা এত সহজে এখান থেকে যেতে পারবে না, তোমরা যদি যেতে চাও তাহলে আগে আমার সাথে লড়াই করো। আর সে যখন মুতিংয়ের উপরে একটি আক্রমণ করে তখনই তার সামনে ল্যান্সি চলে আসে। তখন ল্যান্সি অনেক আহত হয়ে পড়ে আর সে মুতিংকে বলে যে লিওয়ান হ্যানকে অনেক ভালোবাসে, তুমি প্লিজ তাদের বিয়েটা বন্ধ করো না, আমিও তোমাকে পছন্দ করতাম কিন্তু আমরা তো আর এক হতে পারছি না, আর আমি চাই আমার ভাইটা অন্তত তার ভালোবাসার মানুষটাকে পাক। এই কথা বলে ল্যান্সি সেখানেই মারা যায়। তখন ইউনসির বাবা মুতিংকে বলে যে মেয়েটি কতটা বোকা, সে তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ইউনসির বাবা মুতিংকে নিয়ে সেখানে চলে আসে, যেটা দেখে হ্যান তো অনেক রেগে যায়। সে লিওয়ানকে চর মারে আর তাকে বলে যে আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম যে তুমি মুতিংকে বাঁচাবে, আর আমি এটা এখন কি দেখছি। তখন এটাতে লিওয়ানও অনেক কষ্ট পায় আর সে হ্যানকে বলে যে আমি তোমাকে পাওয়ার জন্য নিজের রাজা হওয়ার স্বপ্ন তো বাদ দিয়েছি, তার পাশাপাশি আমি আমার সকল ইচ্ছাও বাদ দিয়েছি,
আমি শুধুমাত্র তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু এখন যা দেখছি আমি আর তোমাকে পেতে পারবো না। এই কথা বলে লিওয়ান তার সকল শক্তি হ্যানকে দিয়ে দেয়। আর সে যখন তার সকল শক্তি হ্যানকে দিয়ে দেয় তখনই সে সেখান থেকে উধাও হয়ে যায়। এটা দেখে তো হ্যানেরও অনেক কষ্ট হচ্ছিল। লিওন যতই তাকে কষ্ট দিয়েছে, কিন্তু আসলে লিওন তো তাকে সত্যিকারের ভালোবাসায় বেসেছিল। এরপরে ইউনসির বাবা হ্যানের উপরেও আক্রমণ করে দেয়। এর জন্য সকলেই মারা যায়, শুধু সেখানে মতিং এর মা আর হ্যান বেঁচে ছিল। এরপরে মতিং দেখতে পায় যে হ্যানের শরীরও উধাও হয়ে যাচ্ছিল, কারণ সেও লিওয়ানের মতো পুরো শক্তি ব্যবহার করেছে। এটা দেখে মতিং তো কষ্ট পেতে থাকে। হ্যান মারা যাওয়ার আগে মতিংকে বলে যে ইউনসির বাবাই তোমাকে ডেভিল বানিয়েছিল, আর আমি এটা না জেনেই তোমার উপরে অন্যায় করেছি। আর যেহেতু এখন আমি তোমাকে ন্যায় পাইয়ে দিতে পেরেছি, তাই এখন আমি মরেও অনেক শান্তি পাবো। এই কথা বলে হ্যান উধাও হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান মারা যাওয়ার পর থেকে মতিং শুধুমাত্র তার কথাই ভাবতো। সে মন খারাপ করে বসে থাকতো আর সব জায়গাতেই হ্যানের স্মৃতি মনে করতো। মতিং এর মা মতিংকে বোঝায় যে হ্যান তো আর ফিরে আসবে না, তোমার তো আগে বাড়া উচিত, আর তোমার উপরে তো অনেক বড় একটি দায়িত্বও রয়েছে, তোমাকেই তো এই রাজ্যটি চালাতে হবে নাকি। কিন্তু মতিং তার মায়ের কোনো কথা শোনে না। সে ভাগ্যের দেবীর কাছে চলে আসে আর সে দেবীর কাছে অনুরোধ করে সে যেন হ্যানকে ফিরিয়ে দেয়। আর দেবী তাকে বলে যে আমি হ্যানকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আমি যদি তাকে ফিরিয়ে দিই তাহলে তো তোমার ভাগ্যের পরিবর্তন হবে, আর যদি তুমি ভাগ্যের পরিবর্তন করতে চাও তাহলে তারও কোনো একটা পরিবর্তন হবে। তখন এটাতে মতিং রাজি হয়ে যায় যে অন্তত সেই হ্যানকে তো পাবে। তো একদিন সে যখন বসেছিল তখন তার সামনে তাদের বিয়ের গাছটি ছিল। যে গাছটিতে হঠাৎ করে কিছু একটা হতে থাকে, আর তখনই সেখান থেকে হ্যান বেরিয়ে আসে। এটা দেখে মতিং তো পুরো অবাক হয়ে গিয়েছিল আর সে অনেক খুশি হয়। কিন্তু এখানে হ্যান মতিংকে চিনতে পারে না। ওই যে ভাগ্যের দেবী বলেছিল যে তার কোনো একটা পরিবর্তন হবে, আর তার এই পরিবর্তনটাই হলো যে তার স্মৃতি মুছে। তো হ্যান তাকে চিনতে পারছে না, তো কি হয়েছে, একটা সময় সে তার প্রেমে আবারও পড়তে পারে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ড্রামার এন্ডিংটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও একটু বলে দিও। আর আমার কাছে যা লেগেছে তা হলো এন্ডিংটা আরেকটু ভালো করা যেত। যদি হ্যানের স্মৃতিটা মনে থাকতো তাহলে হয়তো বা আরেকটু এন্ডিংটা সুন্দর হতো আর কি। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।